গত পর্বে বলেছিলাম একটা ছোট মেয়ে সবসময় বলতো, মা আমার বিছানাটা খুব টাইট লাগে, মা এটা খুব টাইট, আমার মাথার ভিতর যেন সবকিছু ভেঙে পড়ল। আজকে গল্পটি দ্বিতীয় পার্ট শুনতে যাচ্ছেন, তবে যারা যারা দ্বিতীয় পার্ট দেখে ভালো লেগে যাবে তারা অবশ্যই প্রথম পার্টটি আগে দেখে আসবেন, না হলে কিছুই বুঝবেন না। বিছানার নিচের অন্ধকারটা যেন ধীরে ধীরে নড়ছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল যদি 1 ইঞ্চি নড়ি তাহলে হয়তো কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। দুটো ফ্যাকাশে চোখ অন্ধকারের ভিতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মাথার ভিতর একটাই চিন্তা ঘুরছে, এটা কি? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, হয়তো কোনো প্রাণী, হয়তো একটা বড় বিড়াল, হয়তো কোনো জারকুন বা অন্য কোনো কিছু জানালা দিয়ে ঢুকে পড়েছে। কিন্তু সেই চোখগুলো একদম স্থির, খুব অদ্ভুতভাবে মানুষের মতো। ঠিক তখনই বিছানার নিচ থেকে খুব ধীরে একটা হাত বের হলো, পাতলা ফ্যাকাশে, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আমার বুকের ভিতরটা যেন হঠাৎ থেমে গেল। হাতটা মেঝের উপর ভর দিয়ে একটু একটু করে সামনে এগোতে লাগলো। তারপর একটা মাথা ধীরে ধীরে অন্ধকার থেকে বের হলো। আমি তখন আর শ্বাস নিতে পারছিলাম না, কারণ আমি যে মুখটা দেখলাম সেটা মিয়ার মতো, একদম মিয়ার মতো। একই চোখ, একই চুল, একই ছোট্ট মুখ, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা। সে ধীরে ধীরে বিছানার নিচ থেকে বেরিয়ে এলো। তার শরীর খুব অদ্ভুতভাবে বাঁকা, যেন অনেকক্ষণ ছোট একটা জায়গার ভিতরে আটকে ছিল। সে খুব আস্তে দাঁড়িয়ে পড়লো, তারপর আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মা এখানে খুব টাইট। আমার পা যেন কাজ করা বন্ধ করে দিল। আমি আবার বিছানার উপর তাকালাম। মিয়া তখনও ঘুমিয়ে আছে। এবার আমার মাথা ঘুরে উঠলো। দুইটা মীরা, একটা বিছানার উপর ঘুমাচ্ছে, আরেকটা আমার সামনে দাঁড়িয়ে। ঠিক তখনই হঠাৎ বিছানার উপরে মীরা নড়ে উঠলো। সে চোখ খুললো, অন্ধকারে তার চোখ জল জল করছে। সে ধীরে ধীরে উঠে বসে আমার দিকে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলল, মা তুমি ওকে দেখেছো? আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, আমি শুধু মাথা নাড়লাম। বিছানার উপরের মিয়া খুব ধীরে বিছানা থেকে নামলো। সে আমার পাশে এসে দাঁড়ালো, তার ছোট্ট হাতটা আমার হাত ধরে ফেললো। তার হাত ঠান্ডা। তারপর সে ফিসফিস করে বলল, ও অনেকদিন ধরে এখানে আছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? মীরা বিছানার নিচে দাঁড়িয়ে থাকা আরেকটা মীরার দিকে তাকালো, তারপর বলল, ও আমার জায়গা নিতে চায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বিছানার নিচ থেকে বের হওয়া মীরাটা তখন ধীরে ধীরে হাসতে শুরু করেছে। তার হাসিটা অস্বাভাবিক, মুখটা ধীরে ধীরে আরো লম্বা হয়ে যাচ্ছে, চোখ দুটো আরো বড়। তারপর সে খুব ধীরে বলল, না আমি শুধু বাইরে আসতে চেয়েছিলাম। ও আমাকে অনেক দিন ধরে এখানে আটকে রেখেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার পাশে দাঁড়িয়ে থাকা মীরার হাতটা তখন শক্ত হয়ে গেল। সে ফিসফিস করে বলল, মা ওর কথা শুনবে না, ও মিথ্যা বলে। আমার মাথা যেন ভেঙে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না সত্যি কে, আমার পাশে দাঁড়ানো মীরা নাকি বিছানার নিচ থেকে বের হওয়া মীরা। ঠিক তখনই ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, লাইটটা হঠাৎ চিকমিক করলো, আর বিছানার নিচ থেকে বের হওয়া মীরাটা ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। তার ঠোঁটে অদ্ভুত একটা হাসি। সে খুব আস্তে বলল, মা তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? ঘরের ভেতরটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল, যেন জানালা খুলে কেউ বরফের বাতাস ঢুকিয়ে দিয়েছেন। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি মীরার হাত শক্ত করে ধরেছিলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা দুইটা মীরা একে অপরের দিকে তাকিয়ে আছে। একজন আমার পাশে, আরেকজন ধীরে ধীরে অন্ধকার থেকে বের হয়ে এসেছে। বিছানার নিচ থেকে বের হওয়া মীরাটা খুব অদ্ভুতভাবে হাঁটছিল। তার শরীর একটু বাঁকা, যেন দীর্ঘদিন ছোট জায়গায় আটকে থাকার পর ঠিকভাবে সোজা হতে পারছে না। সে খুব ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, তার চোখ দুটো আমার উপর স্থির ছিল। আমার পাশে দাঁড়ানো মীরা হঠাৎ আমার হাত আরো শক্ত করে ধরলো। মা ওকে কাছে আসতে দিও না, ওর গলায় আতঙ্ক স্পষ্ট। কিন্তু সামনে থাকা মীরাটা মাথা কাত করে আমার দিকে তাকালো। তার মুখে একটা অদ্ভুত শান্ত হাসি। সে বলল, মা তুমি কি সত্যিই বুঝতে পারছো না? আমি কাঁপা গলায় বললাম, তোমরা কে? দুইজনই একসাথে বলল, আমি মীরা। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। আমার মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছি। ঠিক তখন বিছানার নিচ থেকে বের হওয়া মীরাটা খুব ধীরে বলল, মা আমি অনেক দিন ধরে এখানে আটকে ছিলাম।
তার চোখ পানি চিকচিক করছে। তুমি কি মনে করতে পারো 3 সপ্তাহ আগে কি হয়েছিল? আমার বুক কেঁপে উঠলো। 3 সপ্তাহ আগে আমি ভাবতে চেষ্টা করলাম। হঠাৎ একটা দৃশ্য মনে পড়ে গেল। সেই দিন আমরা নতুন বিছানাটা সরাচ্ছিলাম। পুরোনো ম্যাট্রেসটা খুব ভারী ছিল। আমি আর এরিক দুজনে মিলে সেটাকে তুলছিলাম। মীরা তখন ঘরের ভিতর খেলছিল। একসময় আমি তাকে বলেছিলাম, মীরা একটু বাইরে খেলতে যাও, কিন্তু সে যায়নি। সে বিছানার পাশে খেলছিল। তারপর হঠাৎ একটা শব্দ হয়েছিল, ধপ। আমি ভেবেছিলাম হয়তো খেলনা পড়েছে। আমি গুরুত্ব দেইনি। বিছানাটা আবার জায়গায় রেখে দিয়েছিলাম। আমার মাথা হঠাৎ ঘুরে উঠলো। বিছানার নিচে দাঁড়িয়ে থাকা মীরাটা তখন ধীরে বলল, সেদিন আমি নিচে ছিলাম, আমি জমে গেলাম। সে বলল, বিছানাটা পড়ে যাওয়ার পর আমি আটকে গিয়েছিলাম। আমি চিৎকার করেছিলাম, কিন্তু কেউ শোনেনি। আমার পাশে দাঁড়ানো মীরা তখন হঠাৎ জোরে বলল, মা, ও মিথ্যা বলছে, ও আমাকে সরিয়ে দিতে চায়। আমি তার দিকে তাকালাম। সে কাঁদতে শুরু করেছে। মা, তুমি তো আমাকে 3 সপ্তাহ ধরে দেখছো। আমি তোমার সাথে কথা বলেছি, আমরা একসাথে খেয়েছি, আমি তোমার সাথে স্কুলে গেছি। তার কথা সত্যি, সবকিছু তো স্বাভাবিক ছিল। তাহলে বিছানার নিচে থাকা এই মীরাটা কি? ঠিক তখনই বিছানার নিচ থেকে বের হওয়া মীরাটা খুব শান্ত গলায় বলল, কারণ ওটা আমি না, ওটা অন্য কিছু। আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, যখন আমি নিচে আটকে ছিলাম তখন ও আমার জায়গা নিয়ে নেয়। আমার পাশে দাঁড়ানো মীরা হঠাৎ চিৎকার করে বলল, চুপ করো। তার কণ্ঠটা বদলে গেল। আর সেই মুহূর্তে আমি প্রথমবার লক্ষ্য করলাম আমার পাশে দাঁড়ানো মীরার ছায়া নেই। ঘরের আলোয় আমার ছায়া মেঝেতে পড়েছে, কিন্তু তার নেই। আমার বুকের ভিতরটা যেন থেমে গেল। আমি ধীরে ধীরে তার হাত ছেড়ে দিলাম। সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো হঠাৎ অস্বাভাবিক কালো হয়ে উঠেছে। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠলো। সে খুব আস্তে বলল, মা, তুমি এটা লক্ষ্য করেছো? ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। আর সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম 3 সপ্তাহ ধরে যে মেয়েটাকে আমি আমার মেয়ে ভেবে আদর করেছি, সে আসলে আমার মেয়ে নয়। আমার হাত কাঁপছিল। বুকের ভিতর হৃৎপিণ্ডটা এত জোরে ধাক্কা মারছিল যে মনে হচ্ছিল পুরো ঘর সেটা শুনতে পাচ্ছে। আমার সামনে দাঁড়িয়ে আছে 2টা মেয়ে। একজন বিছানার পাশে অন্ধকার থেকে বের হয়ে আসছে, একজন ক্লান্ত ভীত কাঁদতে থাকা একটা শিশু। আরেকজন 3 সপ্তাহ ধরে আমার সাথে ছিল, যে আমার সাথে খেয়েছে, আমার সাথে কথা বলেছে, আমাকে মা বলে ডেকেছে। কিন্তু এখন আমি স্পষ্ট দেখছি তার ছায়া নেই। আমার মাথার ভিতর সবকিছু ঘুরতে লাগলো। আমার পাশে দাঁড়ানো মীরাটা ধীরে ধীরে হাসতে শুরু করলো। তার হাসিটা ঠান্ডা, অস্বাভাবিক। সে মাথায় একটু কাত করে আমার দিকে তাকালো। তুমি অনেক দেরি করে ফেলেছো, মা। তার গলাটা আর আগের মতো নেই। শব্দটা যেন 2টা কণ্ঠ একসাথে বলছে। আমি এক পা পিছিয়ে গেলাম। বিছানার পাশে দাঁড়ানো আসল মীরাটা কাঁপতে কাঁপতে বলল, মা, ও আমাকে নিচে আটকে রেখেছিল, ও আমাকে বের হতে দিত না। আমার চোখে পানি চলে এলো। 3 সপ্তাহ আমার মেয়ে বিছানার নিচে আটকে ছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে ওটা কে? আমার পাশে দাঁড়ানো জিনিসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার মুখটা যেন একটু একটু করে বদলাচ্ছে। চোখ দুটো আরো কালো হয়ে, হাসিটা আরো বড়। সে শান্ত, খুবই শান্ত গলায় বলল, আমি শুধু একটা জায়গা চেয়েছিলাম, একটা পরিবার, একটা মা। তারপর সে খুব আস্তে বলল, আর তোমার মেয়েটা খুব সহজ ছিল। আমার বুকের ভিতর আগুন জ্বলে উঠলো। আমি হঠাৎ সামনে এগিয়ে গিয়ে আসল মীরাকে জড়িয়ে ধরলাম। পিছনে সরে দাঁড়ালাম। জিনিসটা তখন থেমে গেল। তার চোখে রাগ। তুমি কি ভাবছো ওকে নিয়ে পালাতে পারবে? তার গলা এখন সম্পূর্ণ অন্যরকম, গভীর, অন্ধকার। ঠিক তখনই করিডোর থেকে একটা শব্দ এলো। এরিকের ঘুম ভেঙে গেছে। সে দরজার দিকে আসছে। ঘরের ভিতর থাকা জিনিসটা হঠাৎ দ্রুত আমার দিকে তাকালো, তারপর মীরার দিকে। তার চোখে এক ঝলক ক্ষুধা। ঠিক সেই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি দ্রুত মীরাকে বিছানার উপর তুলে দিলাম। তারপর বিছানাটা পুরো শক্তি দিয়ে ঠেলে দিলাম। বিছানাটা সোজা গিয়ে ওই জিনিসটার উপর পড়লো। ধপ। সে চিৎকার করে উঠলো। চিৎকারটা মানুষের না। ঘরের লাইট ঝিকমিক করতে লাগলো। এরিক দরজা খুলে ভিতরে ঢুকলো। কি হচ্ছে এখানে? আমি চিৎকার করে বললাম, বিছানাটা ধরো দ্রুত। সে কিছু না বুঝে বিছানাটা চেপে ধরলো। নিচে কিছু একটা ছটপট করছে, মেঝে কাঁপছে। কিন্তু কয়েক সেকেন্ড পরে
সব থেমে গেল। পুরো ঘর স্তব্ধ। এরিক অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি তখন মীরাকে শক্ত করে ধরে কাঁদছি। কয়েক মিনিট পরে আমরা ধীরে ধীরে বিছানাটা সরালাম। নিচে কিছুই নেই, শুধু অন্ধকার। কোনো দরজার দাগ নেই, কোনো শব্দ নেই, যেন কিছুই কখনো ছিল না। কিন্তু আমি জানি সেটা ছিল। সেই রাতের পর আমরা সেই বাড়িতে আর থাকিনি। আমরা কয়েক সপ্তাহের মধ্যে বাড়িটা ছেড়ে চলে যাই। মীরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। সে সেই রাতের কথা খুব কমই মনে করতে পারে, কিন্তু মাঝে মাঝে রাতে সে এখনো ঘুমের মধ্যে ফিসফিস করে। আর কয়েকদিন আগে আবার সে ঘুমের মধ্যে একটা কথা বলল, একটা কথা যা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। সে খুব আস্তে আস্তে বলল, মা, এখানেও একটু টাইট লাগছে।